মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 23 সেপ্টেম্বর লোটে নিউ ইয়র্ক প্যালেসে ট্রাম্পের অভ্যর্থনা নৈশভোজে এক সাক্ষাতে এই আমন্ত্রণ জানান তিনি। সম্প্রতি সেই নৈশভোজের একটি ছবি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ছবিতে ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার মেয়ে দিনা ইউসুফকে দেখা গেছে। জাতিসংঘের 80তম সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নিতে যাওয়া বিশ্ব নেতাদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ট্রাম্পের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতাদের সাথে মতবিনিময় করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাথেও সাক্ষাৎ করেন। বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সই করার আগ্রহ প্রকাশ করেছে ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবাগে। তিনি দুই দেশের অর্থনৈতিক অঞ্চল এবং সংযোগের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে এক বৈঠকে এই প্রস্তাব দেন ভুটানের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী টোবকে বলেন, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গেলেফু মাইন্ডফুলনেস সিটি কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সাথে সংযুক্ত হলে উভয় দেশই ব্যাপকভাবে উপকৃত হতে পারে, যা বাংলাদেশ ভুটানের বিনিয়োগকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে বরাদ্দ করেছে। প্রধান উপদেষ্টার প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে জোর দিয়ে বলেন, উভয় দেশেরই বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য সব উপায় অনুসন্ধান করা উচিত। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে জাতিসংঘের 80তম অধিবেশনে এবার এই ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে রোহিঙ্গা সংকট ও জলবায়ু সংকট নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের গুরুত্বের কথা বলেন ডক্টর ইউনূস। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত। আমরা বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় দ্বিতীয়বারের মতো জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈশ্বিক সংস্থাটির 80তম অধিবেশনে বাংলাদেশ সময় 9টার পর শুরু করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে দেয়া তার ভাষণ। নারী অধিকার সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ বক্তব্যের শুরুতে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে নিজের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন অধ্যাপক ইউনূস। তুলে ধরেন সংস্কার কার্যক্রম ও অগ্রগতির কথাও। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নানা ধরনের মিথ্যা অপতথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। গত বছর বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর পক্ষ থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে, যা এখনো চলমান রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিকল্পিত মিথ্যা সংবাদ, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডিপফেক এর প্রসার, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এসবের বিরুদ্ধে আমাদের একসঙ্গে কাজ করতে হবে, যাতে এসব বিকৃত কর্মকাণ্ড মানুষের আস্থাকে বিনষ্ট না করে কিংবা সামাজিক সম্প্রীতিকে দুর্বল করে না দেয়। এ সময় আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টায় রোহিঙ্গা সংকট নিরসনের আহ্বান জানান তিনি। আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারের চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসনকেও কঠিন করে তুলেছে। 8 বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। উপরন্তু বাংলাদেশ প্রতিনিয়তই মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে চলেছে। স্পষ্টতই সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতির কারণে রোহিঙ্গাদের উপর অধিকার বঞ্চনা ও নির্যাতন রাখাইনে অব্যাহত রয়েছে। রোহিঙ্গাদের প্রান্তিকীকরণ প্রক্রিয়া আর চলতে দেওয়া যাবে না। ফিলিস্তিনের মানুষের প্রতি বাংলাদেশের জনগণের শতভাগ সমর্থন আছে উল্লেখ করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ডাক দেন তিনি। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। সারা বিশ্বে ইসলাম বিদ্বেষ ও উগ্র জাতীয়তাবাদের বিস্তার নিয়ে উদ্বেগ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। 21শ শতাব্দীতে কোনো সমাজেই ঘৃণা, অসহিষ্ণুতা, বর্ণবাদ, বিদেশিদের প্রতি বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষীদের কোনো স্থান নেই। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের চতুর্থ দিন শুক্রবার সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য দেন। তার প্রতিবাদী ছিল ব্যাপক বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে বসবাসরত নানা দেশ ও জাতিগোষ্ঠীর সাথে বাংলাদেশিরাও একাত্মতা প্রকাশ করেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রতিনিধি তোফাজ্জল লিটন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে নামে অন্তত ৫,০০০ মানুষ। এতে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরাও। গাজায় যে ধ্বংসযজ্ঞ, এগুলি মানুষ আর মেনে নিতে পারছে না, বিশেষ করে আমেরিকানরা। আপনি দেখছেন এই ৫,০০০-এর উপরে যে নিউ ইয়র্কাররা তাদের কাজ বাদ দিয়ে আজকে চলে আসছে শুধুমাত্র প্রতিবাদ করার জন্য। এবারের জাতিসংঘের অধিবেশনে যুক্তরাজ্য, ফ্রান্স সহ পশ্চিমা 10টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনিদের প্রতি যুক্তরাষ্ট্রের তরুণদের সমর্থন। আমি একজন স্বতন্ত্র মানুষ হিসেবে এখানে এসেছি ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে। একজন আইরিশ হিসেবে আমি এখানে এসেছি গাজায় যুদ্ধ বন্ধের পক্ষে কথা বলতে। শুধু ফিলিস্তিনে গণহত্যা নয়, আমেরিকায় যাদের উপর নির্যাতন করা হচ্ছে, ফিলিস্তিনকে সমর্থন করতে আমি তাদের পক্ষেও কথা বলতে এসেছি। ইসরায়েলি বাহিনী 65,500-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই বিক্ষোভে অনেক ইহুদি ধর্মাবলম্বী মানুষও ফিলিস্তিনকে সমর্থন করতে এসেছিলেন। আবার হামাসের হাতে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে একই জায়গায় বিক্ষোভ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ইসরায়েলরাও। আমরা এই দেশে জিহাদ চাই না, শরিয়া আইন চাই না, আমরা শান্তি চাই। আমরা এই যুদ্ধ বন্ধের পক্ষে নই, আমরা এর স্থায়ী সমাধান চাই। আমরা চাই হামাস আত্মসমর্পণ করুক। আমরা স্থায়ী শান্তির জন্য লড়াই করে যাব। ফিলিস্তিনে চলমান আগ্রাসনের জন্য বিশ্বব্যাপী নিন্দা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এবার আন্তর্জাতিক চাপের মুখে শিগগিরই এই যুদ্ধ বন্ধ হয়ে বিশ্বে শান্তি নেমে আসবে বলে প্রত্যাশা এখানে জড়ো হওয়া সবার। তোফাজ্জল লিটন, ৭১, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে শুক্রবার জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ অব্যাহত রাখার কথা বলেন। তার বক্তব্যের কিছু সময় পরই ট্রাম্প জানান গাজায় যুদ্ধবিরতি দ্বার প্রান্তে আছেন তারা। আগামী সোমবার নেতানিয়াহু ট্রাম্পের বৈঠকের পরই চূড়ান্তভাবে গাজার যুদ্ধবিরতি সম্পর্কে জানা যাবে। তো গাজা নিয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। এটি এমন চুক্তি হবে যা জিম্মিদের ফিরিয়ে আনবে। এটি এমন চুক্তি হবে যা যুদ্ধ থামাবে। শান্তি আসতে যাচ্ছে, আমরা আপনাদের জানাবো। কুয়ালালামপুরে চৌকিট এলাকায় বিশেষ অভিযানে বাংলাদেশি সহ ১৯৬ জনকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার রাতে পাকিস্তানি খাবারের রেস্টুরেন্ট ও আশেপাশের ব্যবসায়িক স্থাপনাতে এই অভিযান চালানো হয়। ৪৫টি প্রতিষ্ঠানে চলা এই বিশেষ অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৮ দেশের নাগরিকদের আটক করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, জর্ডান, নেপাল, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিকরা আটক হন। অভিযানে ৩ জন স্থানীয়কেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগ রয়েছে। রেস্টুরেন্টের পরিচালকদের বিরুদ্ধে বৈধ কর্মীদের আড়ালে অবৈধ অভিবাসীদের কাজে লাগানোর অভিযোগ আনা হয়েছে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সেনাপ্রধানরা মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ সমূহ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সম্মিলিত পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা করেন। এই সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধান ইন্দো প্যাসিফিক অঞ্চলের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় তার পরিবর্তে অংশীদারিত্ব ও সহযোগিতার উপর গুরুত্ব দেন। পাশাপাশি তিনি মানবিক দৃষ্টিভঙ্গি, পেশাদারিত্ব ও গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকারের কথাও বলেন। সফরকালে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের
কমান্ডিং জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়া সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও ক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা উৎপাদনে প্রযুক্তি হস্তান্তর, রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। খাগড়াছড়িতে ক্ষুদ্র জাতিসত্তার এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে খাগড়াছড়িতে জুম ছাত্র জনতাদের সকাল সন্ধ্যার সড়ক অবরোধ চলছে। অবরোধের কারণে শনিবার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক ও আন্তঃসড়কে কোনো ধরনের যানবাহন চলাচল দেখা যায়নি। অবরোধকারীরা খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম সড়কে বলপিয়া আদাম এলাকা সহ জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে ফেলে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। তবে শহর এলাকায় কিছু ব্যাটারি চালিত কিছু অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। এদিকে যারা সাজিকে ঘুরতে এসেছেন তাদের অধিকাংশই বিপাকে পড়েছেন। অনেক পর্যটককে 3 থেকে 4 কিলোমিটার হেঁটে শহরে ঢুকতে হচ্ছে। যদিও অবরোধের কারণে এখনও পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তো আমাদের দাবি হলো প্রশাসনের প্রতি যে যত দ্রুত পারেন দর্শকদের ধরেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন। অস্বস্তি বোধ করছি যে আমরা সেখানে যেতে বলে আনন্দ ভোগ করতাম, কিন্তু আমরা আনন্দ করতে পারতেছি না। আমরা তো এটার বিষয়ে অবগত ছিলাম না যে এরকম ভাবে আমাদেরকে হরতালের মুখোমুখি হতে হবে বা হ্যাসেল পোহাতে হবে। যারা আমাদের পর্যটন এরিয়া সাজেক যাওয়ার জন্য খাগড়াছড়িতে আমরা অবস্থান করছি, আমরা ঢাকা থেকে আসার পরে এখানে দেখলাম যে অবরোধ চলতেছে। দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে, শহরের অভ্যন্তরে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এবং জনজীবন স্বাভাবিক রয়েছে। এছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। খাগড়াছড়ির অবরোধের পরিস্থিতি সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, অবরোধ কর্মসূচি সর্বশেষ খবর জানাবেন এবং জুম ছাত্র জনতার যেই অভিযোগ তারা করছেন প্রশাসনের কাছে যে এখনো পর্যন্ত ধর্ষণকারীকে গ্রেফতার করা যায়নি, সে বিষয়ে প্রশাসনের কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা? তানিয়া, আপনি আপনার শেষ প্রশ্নের উত্তর দিয়ে মঙ্গলবার যে খাগড়াছড়িতে যে এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল, সে মঙ্গলবার সন্ধ্যা প্রাইভেট থেকে ফেরার পথে এই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ একজনকে আটক হয়েছে, তবে বাকি দুজনকে এখনো আটক করা সম্ভব হয়নি। তো এই বিষয়টা নিয়ে আমি খাগড়াছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাদের নিজের সাথে কথা বলেছি। তিনি বলেছেন সেনাবাহিনীর সহযোগিতায় একজনকে আটক করা হয়েছে, তবে বাকি দুইজনকে ধরতে অভিযান চালাচ্ছেন পুলিশ। তো তানিয়া, এই যে আজকে যে সড়ক অবরোধ সকাল থেকে যে অবরোধ চলছে, এই অবরোধের কারণে খাগড়াছড়ি এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সবকিছু মিলিয়ে এখনো সুন্দরভাবে অবরোধ চলছে বলা যায়। আর এই অবরোধের কারণে খাগড়াছড়ি দূরপাল্লা কোনো যানবাহন চলাচল করছে না। সব পিকেটাররা বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি এবং টায়ারে আগুন জ্বালিয়ে তারা পিকেটিং করেছেন এবং করতেছেন। তো আর একটা সংবাদ হচ্ছে তানিয়া, খাগড়াছড়িতে যে প্রচুর পর্যটক আটকে গেছেন, সেই পর্যটকদেরকে সাজেকে নেওয়া যায় কিনা সে বিষয়ে এখনো প্রশাসনিক কোনো সিদ্ধান্ত হয়নি। আমি এই বিষয়টা নিয়ে পুলিশ সুপারের সাথে করেছি। রাঙ্গামাটি জেলা গেছেন, তাদের সেনাবাহিনী তাই খাগড়াছড়িতে নিয়ে আসার ব্যবস্থা হয়েছে বলে আমরা প্রশাসনের পক্ষ থেকে জেনেছি। তানিয়া, ধন্যবাদ রূপায়ণ তালুকদার। ফিরব নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার কাছে। দর্শক সহকর্মী রূপায়ণ তালুকদার ছিলেন খাগড়াছড়ি থেকে। রাজধানীর লালবাগ এলাকার একটি বাসা থেকে নজরুল নামে এক ব্যাংক কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার RND রোডের জমজম টাওয়ারের 6ষ্ঠ তলা থেকে মরদেহটি উদ্ধার করে লালবাগ থানা পুলিশ। পুলিশ জানায়, খবর পেয়ে লালবাগের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির গলায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার সূত্র জানা যায়, নজরুল ইসলাম তার স্ত্রী, সন্তান ও শাশুড়িকে নিয়ে ওই বাসায় থাকতেন। তিনি ইমামবাগ স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্যাশিয়ার পদে চাকরি করতেন। দর্শক, এই মুহূর্তে আমরা রাজধানীর একটি অনুষ্ঠানে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কথা বলছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। এবং আমার সম্পদের নিরাপত্তা থাকবে, যুবকরা কাজ পাবেন, কারো কাছে তারা অনুগ্রহের হাত পাতবেন না, যার যার যোগ্যতা অনুযায়ী তারা তাদের কাজ পাবেন। কিন্তু সেই পরিবেশ অর্ধ শতাব্দীর অধিক সময়ে আমরা বাংলাদেশে সৃষ্টি করতে পারিনি। তবে হ্যাঁ, যা পারিনি আগামীতে তা হবে না, এটা আমি মেনে নিতে রাজি নই। এই না পারার ইতিহাস থেকেই
আমাদেরকে পেরে ওঠার ইতিহাস তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আমাদের গুড়াগলত, আমাদের শিক্ষা ব্যবস্থা না নৈতিক না বৈষয়িক কোনো মানের ধারে কাছেও নেই। এই শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়, সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়। এই সময়, এই অর্থ, এই মেধা বিনিয়োগ করে প্রিয় দেশ আরও উন্নত, দক্ষ, সোনার মানুষ তৈরি করতে পারত, কিন্তু সে পরিকল্পনাটাও নাই। আর থাকবে কেন ভাই? এই পরিকল্পনার দায়িত্বে যারা আছেন তাদের সন্তানেরা তো এই দেশে লেখাপড়া করে না। তাদের সন্তানেরা এই দেশে লেখাপড়া করলে তখন তাদের মাথা থেকে জনকল্যাণমূলক, বাস্তবধর্মী, প্র্যাগম্যাটিক সেই প্ল্যান এবং পরিকল্পনা বের হয়ে আসছে। তাদের কোনো দরদ নেই জাতির প্রতি। আমি অবাক, 1,20,000 টাকা যিনি চাকরি পান, প্রতি মাসে 3 লাখ টাকা তার সন্তানের জন্য লেখাপড়ার খরচ মেটানোর জন্য বিদেশে পাঠান। এই টাকা তিনি কোথায় পান? হ্যাঁ, আমাদের সমাজে ওই সমস্ত লোকের শ্বশুর বাড়ি বড় ধনী। দেশের অন্যতম প্রধান বিনোদন স্পট কক্সবাজারে পর্যটকদের জন্য নেই বিনোদনের নতুন মাত্রা। এই বিষয়ে নানা খবর নিয়ে সহকর্মী কামরুল ইসলাম মিন্টু যুক্ত হচ্ছেন আমাদের সাথে কক্সবাজার থেকে। মিন্টু, আমরা জানি যে আজকে বিশ্ব পর্যটন দিবস এবং প্রতি বছর নানা রকম আয়োজন থাকে। এবার সেরকম কোনো আয়োজন দেখছেন কিনা? এবং গত কয়েক মাস ধরে আসলে ব্যবসায়ীরা নানাভাবে বলছিলেন যে খুব একটা এখন পর্যটকরা আর আসেন না, কিন্তু আজকের দিবসকে কেন্দ্র করে বিশেষ কোনো ধরনের আকর্ষণ করবার জন্য কোনো উদ্যোগ প্রশাসন বা বিভিন্ন হোটেল মোটেলগুলো নিয়েছে কিনা? প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র একটা শোভাযাত্রা হয়েছে, এটা সকাল 10টার দিকে। সেই শোভাযাত্রা কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত এসছে। সমস্ত স্টেক হোল্ডার যারা আছে, পর্যটন সেবী যারা আছে, তারা সকলে সেই শোভাযাত্রা অংশগ্রহণ করেছে। আর কক্সবাজারের উন্মুক্ত মঞ্চ যেটি আছে, সেই উন্মুক্ত মঞ্চে একটা আলোচনা সভা হয়েছে এবং সেই আলোচনা সভা শেষ। কিন্তু এরপরে আর কোনো ধরনের অনুষ্ঠান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান হয়নি, কোনো ধরনের আয়োজন নেই। পর্যটকরা হতাশ, 4-5 মাস ধরে কক্সবাজার তেমন কোনো পর্যটক আসে না। কারণটা হচ্ছে কক্সবাজারের সমুদ্র ছাড়া, অত সম্ভাবনা থাকার পরও কক্সবাজার সমুদ্র ছাড়া আর কোনো বিনোদনের ব্যবস্থা নেই। রাতে অন্য কোথাও বিনোদিত হওয়ার কোনো সুযোগ নেই, স্পট নেই, কোনো ব্যবস্থাপনা নেই, যার কারণে কিন্তু দেশি বিদেশি পর্যটক আসেন না এবং এ কারণে কিন্তু পর্যটন দিন দিন কমে আসছে। আর বিদেশি পর্যটক। ধন্যবাদ কামরুল ইসলাম মিন্টু। দর্শক, আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু ছিলেন এতক্ষণ কক্সবাজার থেকে। রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি ক্রীড়াকে গণতন্ত্রায়ন করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটা দেশের জন্য ক্রীড়া গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে জিয়া সুইমিং কার্নিভালে এসব কথা বলেন আমির খসরু। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া উদ্যানের লেকে প্রথমবারের মতো এই সুইমিং কার্নিভালের আয়োজন করা হয়েছে। এতে 5টি ক্যাটাগরিতে বিভিন্ন বয়সের অন্তত 100 সাঁতারুরা অংশ নিয়েছেন। সাঁতারের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে এবং মানুষকে সুস্থ আয়োজকরা জানান, শারীরিক ও মানসিকভাবে নিজেকে সুস্থ ও সতেজ রাখতে সাঁতারের ভূমিকা অনেক। এছাড়া এটি জীবন রক্ষাকারী একটি দক্ষতা, তাই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আয়োজকরা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।